আচ্ছা, সো প্রতি ক্লাসে আমি তোমাদের সাথে যেটা প্রথমে বলি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, যে আমরা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়তেছি কি পারপাসে, আমাদের মেশিনটাকে আর্টিফিশিয়ালি হিউম্যান লাইক ইন্টেলিজেন্সি দেওয়ার জন্য। তো সোফার আমরা অনেক ধরনের টপিকে আলোচনা করছি, যেখানে কিছু সার্টেন সিচুয়েশন ছিল, কিন্তু আমাদের এজেন্ট যে সবসময় সার্টেন সিচুয়েশন ডিল করবে এটা নট নেসেসারি, মানে এটা সার্টেন না। হ্যাঁ, সেই আনসার্টেন সিচুয়েশনে পড়তে পারে। লাইক আমরা প্রতিদিন যে লাইফ লিড করছি বা বিভিন্ন ধরনের সিচুয়েশন ফেস করতেছি, সেখানে কিন্তু সবকিছু সার্টেন থাকে না আগে থেকেই। অনেক আনসার্টেন সিচুয়েশন আমাদের সামনে চলে আসে, তখন আমরা তাৎক্ষণিক আমাদের বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু ওগুলোকে সলভ করি। তো ইন কেস অফ মেশিন আর আর্টিফিশিয়াল এজেন্ট, আমরা কিভাবে আনসার্টেনিটিটা ডিল করতে পারি সেই ব্যাপারে বেশ কিছু মডেল এক্সিস্টিং আছে, বাট আমরা সব মডেল এখানে দেখবো না, আমরা জাস্ট দুটো মডেল দেখবো। একটা হচ্ছে তোমার মার্কভ মডেল আর নেভমাইস। সো দুইটা নাম শুনে বোঝা যাচ্ছে দুটো আসলে বেসিক্যালি প্রবাবিলিটি থিওরির উপরে বেস করে। তো এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে আনসার্টেন সিচুয়েশন কি হতে পারে, কিছু এক্সাম্পল অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড এখানে তুলে ধরা হয়েছে। যেমন ফর এক্সাম্পল, সাপোজ আমরা কি করতে যাচ্ছি যে আমার একটা ফ্লাইট আছে, আমি এয়ারপোর্টে পৌঁছাবো, কিসের অন টাইমে পৌঁছাতে চাই যাতে আমি ফ্লাইটটা মিস না করি। তাহলে সেক্ষেত্রে ফর এক্সাম্পল আমি রওনা হলাম, আনসার্টেন সিচুয়েশন গুলো কি হতে পারে। যেমন আমার হঠাৎ করে কি কার ফেলোর্স হতে পারে। কার ফেলোর্স বলতে আমরা কি বুঝাচ্ছি, যে আমার টায়ারটা ফ্ল্যাট হতে পারে, তারপরে আমার হচ্ছে ইঞ্জিন ফেলোর হতে পারে, অথবা আমার ফুয়েল শেষ হয়ে যেতে পারে। এই সিচুয়েশন গুলো আমাদের কি কার ফেলোর্স এর সাথে জড়িত। তো এটা আমরা কি বলতে পারি যে নন ডিটারমিনিস্টিক, যেটা আমি আগে থেকে ডিটারমাইন করতে পারতেছি না। তারপরে আরো হতে পারে যে পার্শিয়াল অবজারভেবল, এগুলো কিন্তু সে আমাদের আগে পড়া, ঠিক আছে, যে আমি রওনা হয়েছি বাট আমার পুরো রোডের সিচুয়েশন তো আমি জানি না। আমার গাড়ি যতই স্মার্ট হোক, একটা পার্টিকুলার ডিস্টেন্স পর্যন্ত আমরা দেখতে পাই, কিন্তু তারপরে কিন্তু আর জানি না যে সামনে কোথাও ন্যাচারাল ডিজাস্টার হয়ে রাস্তা ব্লক হয়ে গেছে কিনা, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। তারপরে তুমি ওয়েদার ফরকাস্টিং রেজাল্ট দেখলা, হ্যাঁ, যে আজকে কোনো রাস্তায় কোনো ট্রাফিক নাই বা ওয়েদারও ভালো, কিন্তু তুমি যে ওয়েদার রিপোর্টটা পাইছো সেটা হয়তো একটা কোনো নয়েজি সেন্সর দিয়ে তৈরি, অথবা সেন্সর একটা ম্যাল ফাংশন করতেছে, তো সেক্ষেত্রে তোমার রিপোর্টটা কিন্তু প্রপার হবে না। এরকম বেশ কিছু সিচুয়েশন হতে পারে, তাই না, যে আমরা এটা তো একটা অ্যাক্টিভিটি, মানে একটা কেস, হ্যাঁ, একটা সিচুয়েশনের কথা ধরা হলো। এরকম অনেক ডেইলি লাইফে এরকম অনেক আনসার্টেন সিচুয়েশন আমাদের ফেস করতে হয়। সো ওই এক্সাম্পলটা যদি ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা কোন অ্যাকশনটা নিলে, হ্যাঁ, কোন অ্যাকশনটা নিলে আমি সেফলি আমার যে গোল সেটাতে রিচ করতে পারবো। আমার গোলটা কি অন টাইমে এয়ারপোর্টে পৌঁছানো। তার মানে এখানে ধরো আমরা অ্যাকশন এটাকে অ্যাকশন হিসেবে চিন্তা করতে পারি। টি হচ্ছে একটা টাইম, যে তুমি কত টাইম হাতে নিয়ে বের হচ্ছ। হ্যাঁ, সো এটা আমাদের টি এর ভ্যালু বিভিন্ন ধরনের হতে পারে। তো ওটা আমি টি এর ইয়েটা পরে বলি। তো আমাদের আসলে আনসার্টেনটি ডিল করার জন্য বেশ কিছু মেথড আছে, যেমন ইমপ্লিসিট, এক্সপ্লিসিট। হাউএভার তোমার মোস্ট সুটেবল, হ্যাঁ, মোস্ট সুটেবল এটা মোস্ট আন্ডারস্ট্যান্ডেবল যেটা, সেটা হচ্ছে প্রবাবিলিটি থিওরি। সো যে দুইটা মডেল আমরা আলোচনা করবো সেটা কিন্তু প্রবাবিলিটি থিওরির উপর বেস করে। তো এখন যেটা বলতেছিলাম, যে আমরা যদি এই টাইমটা করি, যে আমার অ্যাকশনটা কত টাইমে, মানে আমি কত টাইম হাতে নিয়ে বের হচ্ছি, মানে অ্যাকশনটা এক্সিকিউট করতেছি, তাহলে সেটার উপর ডিপেন্ড করবে যে আমি আসলে ফ্লাইটটাকে অন টাইমে ধরতে পারবো কিনা। যেমন এখানে টাইম ধরো যে ফর এক্সাম্পল t=25, t=90, t=120, এরকম করে আমরা বিভিন্ন ভেরিয়েবলের ভ্যালুটা চিন্তা করতে পারি। সেক্ষেত্রে দেখো যে যত বেশি তুমি টাইম বাড়াচ্ছ, তত তোমার কি বলা যায়, অ্যাকশনটা সাকসেসফুলি, মানে তুমি তোমার গোলটাকে সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবা, তার প্রবাবিলিটি বাড়তেছে, ঠিক কিনা। তুমি যদি ধরো 1 ঘন্টা 20 মিনিট হাতে নিয়ে, 120 মিনিট হাতে নিয়ে তুমি বের হও, তাহলে তোমার প্রবাবিলিটি 0.95। মানে রাস্তা যদি তোমার ঝামেলাও হয়,
তোমার যে আনসার্টেন কি বলে আনসার্টেন সিচুয়েশন গুলো যেগুলো দেখালাম, কার ফেইলিওর অথবা তোমার ওয়েদার ফরকাস্টিং এ ভুল ছিল অথবা ডিজাস্টার হয়েছে, রাস্তায় কোনো ব্লক আছে, এরকম সবকিছু পার হয়েও তোমার প্রবাবিলিটিটা এরকম। কিন্তু তুমি যদি টাইম আরো বাড়াও সেক্ষেত্রে প্রবাবিলিটি আরো বাড়তেছে। বাট এক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা কি, যে আসলে ওই এক্সাম্পল নিয়ে কথা বলতেছি কিন্তু আমরা, হ্যাঁ, যে এয়ারপোর্টে পৌঁছানো অন টাইম, যেগুলো এই এত বেশি সময় নিয়ে বের হলে তুমি অন টাইমে তো পৌঁছাবাই, ফ্লাইট তো মিস হবে না, কিন্তু হয়তোবা তোমার এয়ারপোর্টে ওয়েটিং টাইমটা বাড়তেছে। সো এগুলা কেন বলতেছি, যেগুলো ডিপেন্ড করে যে আমরা আসলে কোন জিনিসটাকে প্রেফারেন্স দিচ্ছি আমার গোলটাকে রিচ করার জন্য। সো এই প্রেফারেন্সের উপর ভিত্তি করে আমাদেরকে অ্যাকশনটাকে সিলেক্ট করতে হয়। কিছু এই স্লাইডটাতে কিছু বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে, হ্যাঁ, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি কারণ যেহেতু আমরা বিশেষ করে প্রবাবিলিটি থিওরির সাথে জড়িত। তো তোমার র্যান্ডম ভেরিয়েবল কি, তারপর একটা ডোমেন স্পেস কি হতে পারে, যেমন একটা তোমার যে আমাদের কমন যে তোমার ডাই যেটা লুডো খেলা যেটা, সেটা তোমার কি হতে পারে, তোমার ডোমেন স্পেস ম্যাক্সিমাম 6, তাই না? আবার কয়েনের জন্য 2টা। তো এরকম এই জিনিসগুলা তোমরা জাস্ট একবার রিডিং করলেই হবে, ওগুলো আমি আলোচনা করতেছি না। আচ্ছা, এটা যে জাস্ট তোমার যদি হয় মানে র্যান্ডম ভেরিয়েবলের কোনো একটা ট্রু ফলস হয়, সেক্ষেত্রে অ্যান্ড লজিকের সাথে কি হবে এটাও আলোচনা কিছু নাই। এক্সিওমস অফ প্রবাবিলিটি এটাও আমাদের জানা জিনিস, যে একটা যে কোনো একটা অ্যাকশনের বা ইভেন্টের ম্যাক্সিমাম প্রবাবিলিটি 1 অ্যান্ড মিনিমাম প্রবাবিলিটি 0, ট্রু ফলস অর, এগুলো তোমরা জানি। এখান থেকে একটু ইম্পর্টেন্ট প্রায়র প্রবাবিলিটি আর হচ্ছে প্রায়র প্রবাবিলিটি বা আনকন্ডিশনাল প্রবাবিলিটি, আর একটা হচ্ছে এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি বা পোস্টেরিয়র প্রবাবিলিটি। হ্যাঁ, সো এই 2 ধরনের প্রবাবিলিটি আমাদের আছে, যেগুলো আমাদের হয়তো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কাজে লাগতে পারে। সো প্রায়র প্রবাবিলিটি বা কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা এক কথা বলতে পারি সেটা হচ্ছে যে তুমি যেই ইভেন্টের প্রবাবিলিটিটা বের করবা, তার সেটা বের করার জন্য তাকে কোনো এভিডেন্স ভেরিয়েবল দেওয়া নাই, মানে কোনো কিছু গিভেন দেওয়া নাই। এভিডেন্স ভেরিয়েবলটা আমি বুঝাই। ফর এক্সাম্পল এই যেটা, যে তুমি প্রবাবিলিটি অফ ক্যাভিটি বের করবা, গিভেন হচ্ছে টুথেক। তো এই গিভেনটা, আচ্ছা আমার এটা কই, এই যে টুথেক যেটা, এটা হচ্ছে তোমার গিভেন। গিভেন মানে হচ্ছে এটা হচ্ছে এভিডেন্স ভেরিয়েবল হিসেবে দেয়া আছে, তোমাকে দেয়া আছে, প্রোভাইড করা আছে। আর এই পার্ট মানে পার্ট, এটাকে কি বলা যায়, সেপারেশন বার। এই সেপারেশন বারের পরে যেটা থাকে এটা আসলে গিভেন, এটাকে বলা যায় এভিডেন্স ভেরিয়েবল। তো আমরা যখন আনকন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে কাজ করব, সেখানে কোনো কি থাকবে না, এভিডেন্স ভেরিয়েবল প্রোভাইড করা থাকবে না। বুঝা গেল? বুঝতে পারছো কি? জি ম্যাম। জি ম্যাম। যেমন এখানে ধরো আমরা কি বের করতেছি, যে প্রবাবিলিটি অফ ক্যাভিটি, এটা ট্রু হওয়ার প্রবাবিলিটি কত, মানে ট্রু হওয়ার পসিবিলিটি কত, তারপর প্রবাবিলিটি অফ ওয়েদার সানি হওয়ার পসিবিলিটি কত, এগুলো সব হচ্ছে তোমার কি আনকন্ডিশনাল। তো যখন সাধারণত আমরা একটা গিভেন সেট অফ কম্বিনেশন বা একটা ডেটা সেটও বলা যায় বা ডেটা টেবিল তার জন্য বের করি, তো তখন প্রবাবিলিটি আনকন্ডিশনাল প্রবাবিলিটিটা কাইন্ড অফ জয়েন্ট ডিস্ট্রিবিউশনের মতো। জয়েন্ট ডিস্ট্রিবিউশন কি ছিল মনে আছে? জয়েন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে তোমার সেটা একটা কোথায়, এই যে জয়েন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে তোমার যে পার্টিকুলার ভেরিয়েবলের জন্য আমরা প্রবাবিলিটিটা বের করব, তার যত ধরনের হতে পারে, কি কম্বিনেশন হতে পারে, ঠিক আছে, ওটাই হচ্ছে তোমার জয়েন্ট ডিস্ট্রিবিউশন। এগুলো আগেকার পড়া, তোমরা যে প্রবাবিলিটি থিওরি পড়ছো ম্যাথমেটিক্সে। তো যেমন আমরা এখানে এই এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল আমরা কি বের করতেছি, প্রবাবিলিটি অফ টুথেক, তার মানে তোমার
কোয়েরি ভেরিয়েবল, মানে যেই ভেরিয়েবলের ভ্যালু আমরা বের করব সেটা হচ্ছে কোয়েরি ভেরিয়েবল। যে ওই কোয়েরি ভেরিয়েবলের ভ্যালু বের করার জন্য যেটা তোমাকে প্রোভাইড করা থাকবে, যেটা গিভেন থাকবে, সেটা হচ্ছে এভিডেন্স ভেরিয়েবল। ঠিক আছে? আর এছাড়াও এভিডেন্স ভেরিয়েবল অ্যান্ড কোয়েরি ভেরিয়েবল ছাড়াও আমাদের আরেকটা ভেরিয়েবল থাকে যেটা আমরা বলি হিডেন ভেরিয়েবল, যেটা আমাদের এই ক্যালকুলেশন প্রসেসে হেল্প করে। তো এখানে আমাদের যেহেতু টুথেক আছে, টুথেকটাকে আমি কি বলতেছি, হচ্ছে কোয়েরি ভেরিয়েবল, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, কোয়েরি ভেরিয়েবল। তো এটা আমরা কি আনকন্ডিশনাল প্রবাবিলিটিতে আছি। তো টুথেক আমার এই কলামটাকে মিন করতেছে। এই কলামে আমি কি বললাম, যে যখন আনকন্ডিশনাল প্রবাবিলিটি থাকবে তখন হচ্ছে আমার কি একেবারে জয়েন্ট ডিস্ট্রিবিউশন, তার মানে আমার যতগুলা কম্বিনেশন হতে পারে, অল পসিবল প্যাটার্ন। তার মানে ক্যাভিটির সাথে আমার ক্যাচের হবে, ক্যাভিটির সাথে আমার নো ক্যাচের হবে, অ্যান্ড নো ক্যাভিটির সাথে ক্যাচ হবে, অ্যান্ড নো ক্যাভিটির সাথে নো ক্যাচ হবে। আচ্ছা, এখানে নোটাকে এইভাবে লেখা আছে, আমরা এইভাবে লিখতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এখন টুথেক, ক্যাভিটি, ক্যাচ, এই যে তিনটা ভেরিয়েবল বললাম না, বইতে পুরো দেখবো যে এই তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ। ক্যাচটা কি, এগুলো তো আগে স্লাইডে ছিল, আমি হঠাৎ করে এখানে আসছে। টুথেক তো আমরা বুঝি, সাপোজ ক্যাভিটি, ক্যাভিটি আমি ইয়া করতেছি, তাহলে তোমার যদি দেয়া থাকে যে টুথেক তোমার আগে থেকেই হচ্ছে কি টুথেক ছিল, হ্যাঁ, এবং তোমার এখন হচ্ছে কি গিভেন ক্যাভিটি, তার মানে যে তোমার আসলে ক্যাভিটি আছে সার্টেন। যাই হোক, ওটা আমি পরে আবার বলতেছি। এই টুথেকের ভ্যালু যেটা আমরা বের করব ইউজিং আনকন্ডিশনাল প্রবাবিলিটি, সেক্ষেত্রে আমার কম্বিনেশনটা কি হবে, যে চারটা কম্বিনেশন, ক্যাভিটির সাথে ক্যাচ, ক্যাভিটির সাথে নো ক্যাচ, নো ক্যাভিটি ক্যাচ, অ্যান্ড নো ক্যাভিটি নো ক্যাচ। দেখা যায় এইভাবে বসে আমরা ভ্যালুটা পেয়ে গেছি। এখন যদি এটা টুথেক না হয়ে নো টুথেক হতো, তাহলে আমরা কোন কোন জায়গায় যেতাম, এই যে এই পার্টটাতে, এই ভ্যালুটার সাথে কি করা হতো, অল কম্বিনেশন গুলাকে সাম করা হতো, মানে জয়েন্ট ডিস্ট্রিবিউশন। সো এখানে একটু বলে যাই। আচ্ছা, যে নর্মালাইজ সেট যেটা, হ্যাঁ, আমরা বললাম না একটা ডোমেন সেট, নর্মালাইজ সেট কি হবে, যে আমাদের যে ভ্যালুগুলা থাকবে সেগুলা সবগুলা সাম করে কি হবে, 1 হবে, এর বেশি হবে না, 1 এর থেকে বেশি হবে না, যেটা আমাদের প্রবাবিলিটি থিওরি আন্ডারে। আচ্ছা, এই যে পোস্টেরিয়র প্রবাবিলিটি, যেটা কন্ডিশনাল প্রবাবিলিটি, হ্যাঁ, যে আমরা প্রবাবিলিটি অফ ক্যাভিটি বের করতেছি, গিভেন হচ্ছে টুথেক, যে অলরেডি তোমার আগে থেকে টুথেক ছিল, তাহলে তোমার প্রবাবিলিটি হওয়ার চান্সেস কিন্তু বলতে গেলে 80%। আবার আছে ধরো তোমার আচ্ছা, এই যে আমাদের এভিডেন্স ভেরিয়েবল মাল্টিপল হতে পারে, এখানে যেমন এভিডেন্স ভেরিয়েবল একটা টুথেক, হ্যাঁ, আর এখানে এভিডেন্স ভেরিয়েবল আমাদের মাল্টিপল, মানে মাল্টিপলও হতে পারে। সেক্ষেত্রে দেখো যে তোমার প্রবাবিলিটি অফ ক্যাভিটি আমরা বের করতেছি গিভেন টুথেক অ্যান্ড ক্যাভিটি, মানে তোমার আগে থেকেই দেয়া আছে যে তোমার আগে থেকে ক্যাভিটিও ছিল এবং এখন টুথেকও আছে। সো তোমার প্রবাবিলিটি অফ ক্যাভিটি কত হবে, এটা অবশ্যই ম্যাক্সিমাম হবে, যে তোমার সার্টেনলি কি আছে, ক্যাভিটি আছে, which is 1। এখন মাল্টিপল এভিডেন্স ভেরিয়েবল থাকলেও সেখানে আমাদের দেখতে হবে whether these are relevant or irrelevant, হ্যাঁ, যদি ইরিলেভেন্ট হয় তাহলে তোমার যেই মাল্টিপল ভেরিয়েবল গুলো আছে যেগুলো ইরিলেভেন্ট, সেগুলো আসলে তোমার কোয়েরি ভেরিয়েবলের প্রবাবিলিটি বের করার ক্ষেত্রে কোনো ইফেক্ট ফেলবে না। আমি আবার বলতেছি, সাপোজ তোমার মাল্টিপল এভিডেন্স ভেরিয়েবল আছে কিন্তু তারা হচ্ছে ইরিলেভেন্ট টু দা কোয়েরি ভেরিয়েবল, তখন সেই ভেরিয়েবল গুলো কিন্তু তোমার এটার ক্যালকুলেশনে, এটার প্রবাবিলিটি বের করার ক্ষেত্রে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। যেমন এখানে দেখো টুথেক অ্যান্ড সানি, আমি বের করতেছি হচ্ছে প্রবাবিলিটি অফ ক্যাভিটি, বাট আমার কি এভিডেন্স হিসেবে দেয়া আছে হচ্ছে টুথেক অ্যান্ড সানি। ইজ সানি সামহাউ রিলেটেড টু ক্যাভিটি? নো। সো আমি কিন্তু এটা কোনো ইফেক্ট ফেলবে না, দ্যাট মিনস আমরা এটাকে ঘুরে ফিরে এই যে প্রথমটা ওখানেই চলে যাচ্ছি। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যেটা যে করতেছি এভিডেন্স ভেরিয়েবল যেটা ইউটিলাইজ করতেছি আমার ইভেন্টের
প্রবাবিলিটি বের করার ক্ষেত্রে সেগুলো কি রিলেভেন্ট কিনা। এখন যদি কন্ডিশনাল ইয়ারটাকেই সরি হ্যাঁ ওই একই এক্সাম্পলটাকে কন্ডিশনাল প্রবাবিলিটিতে ক্যালকুলেট করি। সাপোজ আমরা কি করতেছি, যেহেতু আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি, তাহলে আমরা কি করতেছি যে প্রবাবিলিটি অফ নো ক্যাভিটিটা আমরা বের করব ইউজিং কি প্রবাবিলিটি অফ নো ক্যাভিটি বের করব গিভেন টুথেক। তার মানে এখানে আমার কোয়েরি ভেরিয়েবল কোনটা বলো, এটা হচ্ছে আমার কোয়েরি ভেরিয়েবল এন্ড এটা হচ্ছে আমার কি এভিডেন্স ভেরিয়েবল। হ্যাঁ, এখন এটা ইউজ করে আমি এটার জন্য আমি কি করব, জয়েন্ট প্রবাবিলিটি ভ্যালুটা বের করব কন্ডিশনালের জন্য। সো কন্ডিশনাল ইয়াটা হচ্ছে আসলে কাইন্ড অফ তোমার ওই যে প্রোডাক্ট রুল যেটা, হ্যাঁ প্রোডাক্ট রুল বা নেব বায়াসের ফর্মুলা যেটা বলতে পারি সেটাই কাইন্ড অফ। তো আমার হচ্ছে সাপোজ এটাকে যদি ইভেন্ট এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমরা প্রোডাক্ট রুলে কি জানি, প্রবাবিলিটি অফ এ এন্ড বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। এখন দেখো নিচে যেটা আছে প্রবাবিলিটি অফ বি, যেটা এটা হচ্ছে কাইন্ড অফ আসলে জয়েন্ট ডিস্ট্রিবিউশন, যার জন্য দেখো তুমি এখানে প্রবাবিলিটি অফ কি বললাম এটা এ এন্ড প্রবাবিলিটি অফ বি, এটা কি আছে আমার, এটা হচ্ছে এই কম্বিনেশনটাকে বোঝাচ্ছে, নো ক্যাভিটি আর হচ্ছে টুথেক, এই কলাম। এখন যদি আমার নো ক্যাভিটি এন্ড টুথেক কলাম হলেও আমার কিন্তু ক্যাভিটি না, হ্যাঁ আমার হচ্ছে নো ক্যাভিটি, মানে আমার কন্ডিশনাল প্রবাবিলিটির ভিতরে আমরা চলে আসছি, যার জন্য শুধুমাত্র যে গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছ এই ভ্যালুটা অ্যাড হবে। কিন্তু নিচে আমার আছে কি টোটালি হচ্ছে শুধুমাত্র টুথেক, তার মানে এই টুথেক কলামের আমার যত ধরনের কম্বিনেশন ছিল পুরাটাই আমার সাম হবে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। কিন্তু এখানে যদি আমি চেঞ্জ করি তাহলে আমার এই ক্যাভিটির জন্য যেটা, তার মানে উপরের যেটা ছিল যে এই পার্টটা, এটা চলে আসবে। আবার যদি এখানেও চেঞ্জ করি টুথেক নো টুথেক দিয়ে দিই, তাহলে কিন্তু এই কলামে চলে যাব। ইন দ্যাট কেস আইদার এই ভ্যালুটা আসবে অথবা এই ভ্যালুটা আসবে। বুঝা গেল? যে কোনো ধরনের সিচুয়েশন হতে পারে, মোট কথা আমাদের প্রসেসটা বুঝতে হবে। ক্লিয়ার? সেগুলো ছোট ছোট সিচুয়েশন থাকতে পারে, হ্যাঁ হয়তো কেস স্টাডিতে থাকতে পারে, অথবা তোমার কি বলে এরকম একটা ডেটা টেবিল দিয়ে দিলাম ক্যালকুলেশন করো, এটা হতে পারে। আচ্ছা, নরমালাইজ করার প্যাটার্ন তো আমরা জানি, ওই যেটাকে বললাম যে নরমালাইজ কখন বলবো, আমার ওই সেটটাকে যখন আমাদের ওই সেটের সব ভ্যালুগুলো যোগ করে আমাদের 1 হবে, এবং এই ক্ষেত্রে আমাদের নরমালাইজ করার জন্য যে ডিনোমিনেটর বা ডিভিজর একটা প্যারামিটার আমাদের নিতে হয়, যেটা দিয়ে আমরা ওটার ভ্যালু এমন ভাবে ধরবো যেটাতে ভাগ করলে যে রেজাল্টটা পাবো সেটাকে সাম করলে কি হবে 1 হবে। তো এখান থেকে আরেকটা থিওরিটিক্যাল কোশ্চেন হতে পারে, এবং এটা অনেক সময় আমরা পরীক্ষা দিই, হ্যাঁ খুব কমন একটা কোশ্চেন হয় যে কোয়েরি ভেরিয়েবল, এভিডেন্স ভেরিয়েবল এন্ড হিডেন ভেরিয়েবল এক্সপ্লেইন করো উইথ এক্সাম্পল। আচ্ছা, হিডেন ভেরিয়েবলটা এখানে তোমাদের আমি সামহাউ মিস করছি, সেটা হচ্ছে এই যে ক্যাচ। দেখো আমরা বের করতেছিলাম হচ্ছে টুথেকের ভ্যালু, সো আমরা ক্যাভিটি ইউজ করতেছি, কিন্তু এখানে মাঝখানে আরেকটা ক্যাচ ছিল, আবার এখানেও আমাদের ক্যাচটা কিন্তু ইউজ হয়েছে, এই যে ক্যাভিটি, কিন্তু তার ক্যাচের সাথে নো ক্যাচের সাথে যে ইয়েটা ভ্যালুটা সেটা কিন্তু আমরা ইউজ করছি। তার মানে কোয়েরি ভেরিয়েবলের ভ্যালু বের করতেছি এভিডেন্স ভেরিয়েবলের ভ্যালুটাকে ইউটিলাইজ করে, সাথে আমার হিডেন ভেরিয়েবলটা হেল্প করতেছে ক্যালকুলেশনে। সো হিডেন ভেরিয়েবলেও আমাদের কি কোয়েরি ভেরিয়েবলের রেজাল্ট ক্যালকুলেশনে কাইন্ড অফ যে তোমার কি বলে কি ভেরিয়েবল বলা যায় এগুলো বলো, অক্সিলারি তো না, অক্সিলারি ভেরিয়েবল মানে এটা ক্যালকুলেশনে এটা হেল্প করে। তো এখান থেকে একটা থিওরিটিক্যাল কোশ্চেন হতে পারে যে কোয়েরি ভেরিয়েবল, এভিডেন্স ভেরিয়েবল এন্ড হিডেন ভেরিয়েবল এক্সপ্লেইন করো উইথ এক্সাম্পল।
আচ্ছা, বাইজিয়ান রুল যেটা, ওটা হচ্ছে কাইন্ড অফ তোমার প্রোডাক্ট রুলেরই একটা অল্টারনেটিভ কি বলা যায় রিপ্রেজেন্টেশন। সো এটা আমাদের কি probability of A given B, এটা লিখতে পারি আমরা probability of B given A into তোমার probability of A divided by probability of B, অথবা এভাবেও লেখা যায়। ঠিক আছে, সেগুলো আমাদের ডিপেন্ড করে যে আমরা যখন ম্যাথ সলভ করব তখন আমাদের প্রয়োজন মতো ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, আইদার এটা অথবা এভাবে লিখতে পারি। এখন ম্যাথ অন নেবার্স এটা আমি একটু ফাঁকা রাখছি, কিন্তু আমি চাচ্ছিলাম কি একসাথে ইয়ার শেষ করে মার্কো মডেল শেষ করে ম্যাথে যাব, নাকি ওটা দেখা দিব কোনটা, তো এটা আলোচনা করেই ফেলি। আচ্ছা, এখানে বেশ কয়েকটা সিচুয়েশন যেগুলো খুব কমনলি আমরা প্র্যাকটিস করি ক্লাসে, সেটা হচ্ছে যে কিছু ডেটা সেট দেওয়া থাকে, সেখান থেকে আমরা পার্টিকুলার কোনো একটা কোয়েরি ভেরিয়েবলের ভ্যালু বের করি। যেমন given that the weather is sunny, find the probability of plain no using Nepier's theorem. তার মানে আমার যে সেটটা আছে সেটা হচ্ছে কি ওয়েদারের সিচুয়েশনের কিছু দেয়া আছে, ডাটা দেয়া আছে। তো সেখান থেকে আমরা সাপোজ প্লেয়াররা যে খেলবে তাদের না খেলার প্রবাবিলিটিটা কেমন হবে সেটা বের করব। কিসের জন্য? সানি ওয়েদারের জন্য। তাহলে এখানে গিভেন কোয়েরি ভেরিয়েবল কোনটা আর হচ্ছে গিভেন এভিডেন্স ভেরিয়েবল কোনটা বলো? এই ক্ষেত্রে আমার কোয়েরি ভেরিয়েবল কোনটা আর এভিডেন্স ভেরিয়েবল কোনটা? এভিডেন্স হচ্ছে সানি আর কোয়েরি হচ্ছে প্লেনো। কোয়েরি ভেরিয়েবল হচ্ছে আমার প্লেনো এন্ড সানি হচ্ছে আমার এভিডেন্স ভেরিয়েবল। এগুলো আমরা কিভাবে করি? ওই যে আমাদের প্রথমে কাউন্ট করতে হবে। সাধারণত আমরা দুটো জিনিস ইউজ করি না, মানে তিনটা স্টেপ আর কি। তো দুটো জিনিস ইউজ করি, দুটো টেবিলের মতো না। একটা হচ্ছে তোমার যে ফ্রিকোয়েন্সি টেবিল এন্ড লাইকলিহুড টেবিল, তাই না? মনে আছে? আচ্ছা, এটা আমার হাতে লেখা, হ্যাঁ, মানে তো ওই যে ওয়াকমে করা। তো সাধারণত আমরা ফ্রিকোয়েন্সি টেবিল ক্যালকুলেশন করি, তারপর হচ্ছে লাইকলিহুড টেবিল ক্যালকুলেশন করি। লেখাটা একটু বুঝতে কষ্ট হতে পারে। ফ্রিকোয়েন্সি টেবিল, হ্যাঁ, এই প্রবলেমটাকে সলভ করার ক্ষেত্রে সব ক্ষেত্রেই মানে নেটবাইসের ক্ষেত্রে প্রথমে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল ক্যালকুলেট করা লাগবে, তারপর হচ্ছে লাইকলিহুড টেবিল ক্যালকুলেট করা লাগবে, এরপর আমরা ফর্মুলা বসাই সলভ করে ফেলবো। তো এটা তো ছোট ডেটা সেটটা, ছোট, মানে খুব বেশি ঝামেলা নাই। তো এখানে আমরা নেটবাইস ফর্মুলাটাকে আবার রিকল করছি। তো আমরা ফ্রিকোয়েন্সি টেবিল কিভাবে জেনারেট করি? আমাদের যে ডেটা সেটটা আছে সেই গিভেন ডেটা সেটের যে ভেরিয়েবল, মানে যেটা মেন ভেরিয়েবল, তার যে বিভিন্ন ধরনের স্টেট বা সিচুয়েশন হতে পারে, সেইগুলার ফ্রিকোয়েন্সি, মানে সেগুলো কতবার ঘুরছে। যেমন সানি ওয়েদারটা কতবার ঘুরছে আমার এই গিভেন ডেটা সেটে, এটা হচ্ছে তার জন্য একটা ফ্রিকোয়েন্সি। তারপরে ওভারকাস্টটা কতবার ঘুরছে, তারপর হচ্ছে তোমার রেইনিটা কতবার ঘুরছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করে যে তার কতবার সে ঘুরছে ওই সিচুয়েশনটা, ওটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি টেবিলে আমরা ওটা জেনারেট করছি। তো আমাদের গিভেন ডেটা সেটে যেটা আছে সানি, ওভারকাস্ট, রেইনি, এছাড়া আর কিছু নাই। এইটা এই ডেটা সেটে এখানে এছাড়া তিনটা কিছু নাই। সো তিনটা সানি, ওভারকাস্ট এন্ড রেইনি, এই তিনটা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম। এগুলো তুমি টেবিল করে করবা, অফকোর্স টেবিল করে করবা প্লিজ, হ্যাঁ। তারপর হচ্ছে প্রত্যেকটা আবার কি হতে পারে যে সানি অবস্থায় প্লেয়াররা করতে পারে, নাও খেলতে পারে, আবার সানি অবস্থায় খেলতে পারে, এরকম রেইনি অবস্থায় না খেলতে পারে, রেইনি অবস্থায় খেলতে পারে, এরকম প্রত্যেকটা সিচুয়েশনে এখানে ডাটা ভ্যালু দেয়া আছে। তো ফ্রিকোয়েন্সি টেবিলে আমরা যেটা করব যে প্রত্যেকটা ওয়েদার সিচুয়েশনে ইয়েস কতবার ছিল, নো কতবার ছিল, সেটা আমরা ক্যালকুলেট করব। এই দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি টেবিল। তার মানে ফ্রিকোয়েন্সি টেবিলে আমরা কিছুই করি না, প্রত্যেকটা সিচুয়েশন কতবার করে ইয়েস হয়েছে, কতবার করে নো হয়েছে, সেটা আমরা ক্যালকুলেট করি এখানে। তাহলে সানি দেখো ইয়েস হয়েছে 3 বার মনে হয়, 1 2 3, ঠিক আছে?
তাহলে নো হচ্ছে কয়বার, এটা আমার কিন্তু এটা আমি শর্টকাটে লিখছি, হ্যাঁ এটা হচ্ছে আমার নো, তার নো হচ্ছে 2 বার, 1 এই যে 2, ঠিক আছে। সো আমার নো হচ্ছে 2 বার। সেম হইতে তোমার ওভারকাস্ট হচ্ছে 4 বার, ইয়েস এন্ড কোনো নো নাই। রেনি ইয়েস হচ্ছে 2 বার, আর প্লে নো হচ্ছে 3 বার। এতটুকু তো সবাই বুঝছো, কারণ যেহেতু তোমরা মেশিন লার্নিং এ পড়ছো। কোনো কনফিউশন আছে এখানে? নো ম্যাম। না ম্যাম। এরপর হচ্ছে সেকেন্ড স্টেপ কি, লাইকলিহুড টেবিল ক্যালকুলেট করা। যে ফ্রিকোয়েন্সি টেবিল জেনারেট করা হয়ে গেলে আমরা জেনারেট করব হচ্ছে লাইকলিহুড টেবিল। সো লাইকলিহুড টেবিল আর কিছুই না, আমরা ফ্রিকোয়েন্সি টেবিলের ডাটার উপর ভিত্তি করে করব যে আমাদের টোটাল ডেটা সেটের, হ্যাঁ আমার যে গিভেন ডেটা সেট আছে সেখানে টোটাল ডেটা সেটের মধ্যে ওই পার্টিকুলার স্টেটের যে টোটাল তার মধ্যে কতগুলা হলো ইয়েস হলো, কতগুলো নো হলো, মানে রেশিওটা বের করা। যেমন তুমি ধরো সানি স্টেট আছে কত, আমার সানি আছে টোটাল 1 2 3 4 5, টোটাল সানি আছে 5টা, তার মধ্যে আমার ইয়েস আছে কয়টা, 3টা, যেটা আমার এই টেবিলটা কাজে লাগতেছে। তার টোটাল সানি আছে 5টা এবং তার মধ্যে নো আছে 2টা, তার মানে আমরা এখানে কি, এখানে তুমি রেশিওটা বের করতেছো, মানে তোমার টোটালের মধ্যে কত পার্সেন্ট ইয়েস কত পার্সেন্ট নো, বিষয়টা এরকম। তারপর ওভারকাস্ট আমার টোটাল আছে 4টা, 4টার মধ্যে আমি করতেছি কয়টা ইয়েস কয়টা নো। তারপরে তোমার সেম ওয়েতে আমরা রেনিটাও বের করতেছি, তাহলে এটা বোঝা হয়ে গেল। এরপরে তো আর কিছুই না, যেটা আমাদের জানি আমাদের এভিডেন্স ভেরিয়েবল যেটা সেটা হচ্ছে কোয়েরি ভেরিয়েবল যেটা প্লে নো, এটা আমার এই ক্ষেত্রে কি হিসেবে কাজ করতেছে, ফর এক্সাম্পল ইভেন্ট এ হিসেবে, আর বি যেটা গিভেন ওয়েদার হচ্ছে সানি, এটাকে যদি আমি বি ধরি, এটা হচ্ছে থার্ড স্টেপ আর কি, আমি এটা ধরে নিলাম মানে বসায় নিলাম আর কি, তাহলে আমার এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো এটা আসলে আমরা কি পাচ্ছি, এরকম পার্টিকুলার একটা রেশিও পাচ্ছি যে যদি আমার ওয়েদার থাকে সানি, তাহলে প্লেয়ার্সরা প্লে নোর প্রবাবিলিটি হতে পারে এরকম কি 2/5, ঠিক আছে। সো এটা পরে 2 নম্বর প্রবলেম যেটা দেখো, given that the outlook is sunny, temperature is cool, humidity is high and windy, find the probability of play yes using Nepal's theorem. তাহলে এখানে আমাদের একটু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কি যে এভিডেন্স ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে, রাইট? ওই যে আমি একটু আগে থিওরিতে আলোচনা করে আসলাম না যে আমাদের এভিডেন্স ভেরিয়েবল মাল্টিপল হতে পারে, মনে আছে? জি ম্যাম। সো এরকম মাল্টিপল ভেরিয়েবল যদি থাকে সেগুলো আমরা অ্যাপ্লাই করে কি করব, আমাদের কোয়েরি ভেরিয়েবলের ভ্যালুটা বের করব। সো স্টিল আমাদের কি কোয়েরি ভেরিয়েবল হচ্ছে প্লে ইয়েস, ইন দিস কেস প্লে ইয়েস, বাট আমাদের কোনো নাই, কন্ডিশন দেওয়া নাই। কন্ডিশন মানে হচ্ছে আমাদের আউটলুক ইজ সানি, টেম্পারেচার মানে মাল্টিপল আর কি, মাল্টিপল এভিডেন্স ভেরিয়েবল দেওয়া আছে। সো সেটা অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেশনটা করব। তো এটা আগেটা থেকে একটু বড় ডেটা সেটটা, আর এখানে একটু বড় করাতে টানাতে এটা ব্লার হয়ে গেছে, ক্লোজলি দেখলে হয়তো বা বুঝতে পারবা। তার মানে হচ্ছে যে আউটলুক হচ্ছে যে স্টেট, যেটা ওয়েদার ছিল, এখানে আউটলুকের জায়গায় ওয়েদার থাকলেও কোনো সমস্যা নাই, আমার স্টেটটা কি মানে ওয়েদারের সিচুয়েশনগুলো কি বা ওয়েদার স্টেটগুলো কি। তারপর হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে, হিউমিডিটি দেওয়া আছে, উইন্ডি দেওয়া আছে, তারপর হচ্ছে প্লে দেওয়া আছে। তো টেম্পারেচার এরকম ভ্যালু আমাদের বেশি না, 3টা আছে, হট, তারপর কি এটা কুল, আর হচ্ছে মাইল্ড। থ্যাংক ইউ, আমি নিজে দেখতে পাচ্ছিলাম না। হট, কুল অ্যান্ড মাইল্ড, আর হিউমিডিটি আমার হাই, নর্মাল, এই দুটো আছে। অ্যান্ড উইন্ডি আইদার ট্রু অথবা ফলস, যে আজকে এটা অনেক বেশি বাতাস নাকি তোমার এটা উল্টা, তার মানে আইদার উইন্ডি হবে অথবা নো উইন্ডি হবে। আর প্লে তো তোমার দুইটাই, আইদার ইয়েস অথবা নো। সো আমরা এগুলার এটাও তোমার মাল্টিপল, হ্যাঁ এটা মাল্টিপল। 4টা প্রবলেম আছে এখানে টোটাল। তো পরেরটার জন্য যদি ক্যালকুলেট করি, এখানে আমাদের যেহেতু
স্টেট স্টেট আমাদের বেশি, মানে নাম্বার অফ কি বলা যেটা, এই যে কলাম, আমার গিভেন ডেটা সেটে নাম্বার অফ কলাম আমাদের বেশি, সো আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি টেবিল এখন আমাদের একটু বাড়বে। আগেটা খুব ছোট ছিল, সো ডিপেন্ডিং অন দ্য ডেটা সেট, যে ডেটা সেট তুমি কাজ করতেছো সেটার উপর ডিপেন্ড করবে। তো আমার এখন দেখো ফ্রিকোয়েন্সি টেবিল যখন ক্যালকুলেট করতেছি, আউটলুকের জন্য করতেছি, টেম্পারেচারের জন্য করতেছি, হিউমিডিটির জন্য করতেছি, উইন্ডির জন্য করতেছি, আমার যেই কলামগুলো ছিল। আর প্লে কলামটা নিয়ে আমরা তো আসলে এটা বেরই করব, যেটা হচ্ছে আমাদের এভিডেন্স ভেরিয়েবল, তাই না? প্লে কলামটা হচ্ছে আমার এভিডেন্স ভেরিয়েবল। তো আগের মতো আমার ফ্রিকোয়েন্সি টেবিলে আউটলুক কি কি ছিল, সানি, ওভারকাস্ট, রেইনি, এবং সেগুলার প্রত্যেকটাতে ইয়েস হওয়ার প্রবাবিলিটি কত করে ছিল, নো হওয়ার প্রবাবিলিটি কত করে ছিল। সেম ওয়েতে তোমার টেম্পারেচারে হট, মাইল্ড অ্যান্ড কুল সিচুয়েশনে সানি, কুল সিচুয়েশনে ইয়েস অ্যান্ড নো হওয়ার ফ্রিকোয়েন্সি কত করেছিল, ঠিক আছে? তো এগুলো আমি আশা করি সময় বুঝতেছো। আমি যেহেতু কমন মনে হয় এগুলো তোমাদের এখানে আর সময় দিচ্ছি না, এখানে চলে যাই লাইকলিহুড টেবিলে। লাইকলিহুড টেবিলে হচ্ছে আমরা যেটা করতেছি, এখানে আমাদের যে গিভেন কোয়েরিটা ছিল ওটার সাথে ইয়া করে আমরা সিচুয়েশনগুলো বের করে ফেলতেছি। তোমরা সবগুলা বের করতে পারো, বাট আমাদের আসলে এটা দরকার নাই, যেহেতু আমাদের যে সিচুয়েশনটার জন্য বলা হয়েছে ওটার জন্যই ক্যালকুলেশনটা করা হচ্ছে। আদার্স প্রত্যেকটাই কিন্তু করা যেতে পারে। যেমন আমাদের ছিল কি, সানির জন্য ইয়েস, মানে মোট কথা হচ্ছে কোয়েরিটা কোথায়, মোট কথা হচ্ছে যে আমরা এটার জন্য বের করব যে প্রবাবিলিটি অফ প্লে ইয়েস, হ্যাঁ, প্রবাবিলিটি অফ প্লে ইয়েস, এটা হচ্ছে আমার কোয়েরি ভেরিয়েবল। গিভেন কি, ওয়েদারটা হচ্ছে সানি, টেম্পারেচারটা হচ্ছে কুল, হিউমিডিটি ইজ হাই অ্যান্ড উইন্ডি ইজ ট্রু। ঠিক আছে, আবার বলতেছি, ওয়েদার ইজ সানি, টেম্পারেচার ইজ কুল, হিউমিডিটি ইজ হাই অ্যান্ড উইন্ডি ইজ ট্রু। এই সিচুয়েশনগুলোর জন্য আমরা প্লে ইয়েস প্রবাবিলিটিটা বের করব। তাহলে এখানে দেখো ওই চারটা সিচুয়েশনের জন্য প্লে ইয়েসটা আগে আমরা ক্যালকুলেট করে নিচ্ছি। তাহলে চারটা সিচুয়েশনের জন্য কি হবে, ওই চারটা সিচুয়েশনের জন্য কি হবে, যে আমার probability of play yes given sunny, এটা likelihood টেবিলটা কি হবে, আমার টোটাল ইয়া ছিল কত, টিচারকে ফোন দাও, যাও আমি অন করে দিছি, তুমি করো। এই টিচারকে ফোন দাও, হাতে গাড়ি নিয়ে আসতে হবে। ঠিক আছে। আচ্ছা, ভাইকে বলছো চুলাটা বন্ধ করতে? না, ভাইকে বলো চুলা বন্ধ করতে। যাও 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 বলো। ফোন দাও টিচার। ভাইয়া চুলা বন্ধ করো। বন্ধ করতে। হ্যাঁ যাও, আমাকে ডিস্টার্ব করো না, যাও বাইরে যাও। সো এখানে আগের মতোই আর কি, কিন্তু আমরা একটা পার্টিকুলার ইয়ার জন্য নিতেছি। সো আমাদের টোটাল এটা কি ছিল, আউটলুক না ওয়েদার, আর কি ওয়েদার বলতেছি। টোটাল ওয়েদারের সিচুয়েশন ছিল হচ্ছে কয়টা, 9টা না? তো 9টার মধ্যে প্লেস হচ্ছে তোমার কি 2/9, আর নো হচ্ছে কি 3/5, কারণ হচ্ছে ওর নো ছিল টোটাল, যেহেতু এখন আমাদের একটার ভিতরে মাল্টিপল, সো ওর টোটাল নো ছিল হচ্ছে 5 আর ওর টোটাল ইয়েস ছিল হচ্ছে 9। তো সেই সিচুয়েশনটা আমরা এখানে ক্যালকুলেট করে ফেললাম। সেম ওয়েতে আমার হচ্ছে পরের কলামটা কি ছিল, টেম্পারেচার। সো প্রবাবিলিটি অফ প্লে ইয়েস গিভেন হচ্ছে টেম্পারেচার ইজ কুল, তার জন্য আমার দেখো এখানে টোটাল ইয়ার ছিল কত, এটা তো তোমার 9, 7, 8, 9, এটা হচ্ছে ইয়েস, আর নোর জন্য হচ্ছে কত 2, 2, 1, 5। তো সেম হয়তো আমরা, এটা তোমার মাইল্ড ছিল নাকি কি ছিল, কুল ছিল। কুলের জন্য দেখো 3/5
কত হবে 9 না 3/9 আর নোর জন্য কি হবে 1/5 ঠিক আছে মানে আমি বলতে চাচ্ছি এটা তোমরা চাইলে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারো আমরা একসাথে করে ফেলছি এখানে যেটা একটা জায়গার সমস্যা ডাটা সেট রেখে ক্যালকুলেশনটা করা হয়েছে এজন্য পাশাপাশি করে ফেলছি প্লে ইয়েস এন্ড প্লে নো তারপরে থার্ড হচ্ছে আমার কি থার্ড কলামটা হিউমিডিটি হাই সিচুয়েশনের জন্য সো হিউমিডিটি হাই হচ্ছে আমার তিনটা ছিল ইয়েস নরমাল ছিল তোমার 6টা আর নো ছিল হচ্ছে হাইয়ের জন্য 4টা আর নরমালের জন্য 1টা সো তাহলে এটা লাইকলিহুড টেবিলটা কি হবে এটা হচ্ছে তোমার 9 স্টিল 9 তাহলে 3/9 নাকি এই যে 3/9 আর নো কয়টা 4টা এক্সকিউজ মি নো হচ্ছে 4টা তাহলে 4/5 কারণ ওর টোটাল হচ্ছে কত 4 আর 1 হচ্ছে 5 বুঝা যাচ্ছে আমি তো খালি বলে যাচ্ছি বুঝতেছো জি ম্যাম আমরা বুঝতেছি আচ্ছা দেন আমার 4 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল কি যে আমার হ্যাঁ ম্যাম হচ্ছে ওইখানে তো আমরা যে লাইকলিহুড টেবিলটা ইয়েস সানি দিয়ে ফার্স্টে বের করছি তো নো সানি দিয়ে যখন বের করবো ওটা আলাদা করে বের করে লিখতে হবে খালা আমি ক্লাস নিচ্ছি খালা ক্লাসে আমি হ্যাঁ আবার একটু লাউডলি বলবা অনেক নয়েজ হচ্ছে যে লাইকলিহুড টেবিল যখন আমরা যে প্রবাবিলিটি বের করলাম ইয়েস সানি দিয়ে 2/9 তো আমরা যখন নো সানি দিয়ে বের করবো ওটা কি আলাদা করে আবার দেখাই দিব না এরকম পাশে লিখে দিলে হবে পাশে লিখলেও সমস্যা নেই তুমি শুধু যে উপরে ইয়াটা দিও যে লেভেলটা দিও হ্যাঁ যেমন এখানে ইয়েস নো দিচ্ছি না তুমি লাইকলিহুড টেবিল দিলা প্রথমে তারপর নিচে আরেকটা রো বানাও তোমার এখানে ইয়েস এখানে নো দাও হ্যাঁ তাহলে বোঝা যাবে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ফোর্থ কন্ডিশন কি ছিল আমাদের যে উইন্ডি না উইন্ডি আমাদের কি ছিল উইন্ডি হচ্ছে ট্রু উইন্ডি ট্রু সিচুয়েশনের জন্য প্লে ইয়েস এর প্রবাবিলিটিটা বের করব আগের মতো একই এটা প্রত্যেকটা দেখা যাচ্ছে টোটাল হচ্ছে 9 এন্ড উইন্ডি ট্রুর ক্ষেত্রে ছিল 3 আর নো ক্ষেত্রে ছিল 3 তার মানে এটা টোটাল কি হবে 3/9 এন্ড 3/5 যে এটা 2 + 3 একই এখন আমরা কি করব যেটা এটা আমাদের মাল্টিপল দেখো যে প্রবাবিলিটি অফ প্লে ইয়েস করব হ্যাঁ প্রবাবিলিটি অফ প্লে ইয়েস করব কিসের ক্ষেত্রে given হচ্ছে weather is sunny বা outcome is sunny temperature is cool humidity is high and windy is true ঠিক আছে এটা কিন্তু ট্রু মানে যে উইন্ডির সিচুয়েশন দেখো উইন্ডির ভ্যালুগুলো কিন্তু ইয়েতে দেওয়া বুলিয়ানে দেওয়া ট্রু ফলসে দেওয়া হ্যাঁ সো এখানে আমি ট্রুটা বসাইছি তাহলে এইভাবে আমরা জাস্ট কি করব ভ্যালুগুলোকে এই যে উপরে যে ভ্যালুগুলো পেয়ে গেছি তাই সেগুলোকে গুণ করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে আর নিচে কিন্তু টোটাল কি ডিভাইডেড বাই কত হবে আমার এই যে সরি ডিভাইডেড বাই না গুণ হবে কত 9/14 9/14 কারণ আমার টোটাল ইয়ে আছে স্যাম্পল আছে কত 14টা ঠিক আছে টোটাল স্যাম্পল আছে 14টা সেম যদি আমার হয় প্রবাবিলিটি অফ নো এই সেম সিচুয়েশনের জন্য তাহলে প্রবাবিলিটি অফ নো হলে তো এখন সমস্যা নাই এই সিচুয়েশন তুমি ক্যালকুলেট করে ফেলছো জাস্ট বসাই দিবা আর যদি হয় তোমার নো তো তাহলে নো আমাদের কত ছিল নো 5 ছিল যার জন্য হচ্ছে 5/14 যদি সিচুয়েশন এটা চেঞ্জ হয়ে যায় যে নোর জন্য সিচুয়েশন দিলাম আমি হচ্ছে সানির জায়গায় তোমার হচ্ছে রেইনি তারপরে টেম্পারেচার কুলের জায়গায় দিলাম হচ্ছে তোমার মাইল্ড তারপরে হিউমিডিটি হাইয়ের জায়গায় দিলাম হচ্ছে তোমার নরমাল এগুলো যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আবার তোমাকে এই জিনিসগুলো ক্যালকুলেট করে যে লাইকলিহুড টেবিল ক্যালকুলেট করে আসতে হবে তারপরে তুমি এটা বসাতে পারবে আর যদি সেম সিচুয়েশনের জন্য প্রবাবিলিটি অফ প্লে ইয়েস অথবা এন্ড প্রবাবিলিটি অফ প্লে নো দুটাই বের করতে বলা হয় তাহলে তো তুমি এটা দিয়ে বসাই দেবা শুধুমাত্র তখন এই যে টোটাল স্যাম্পলের সাথে নো কত ছিল টোটাল স্যাম্পলের সাথে ইয়েস কত ছিল এটাকে বসাইতে হবে ঠিক আছে তো এটা গেল আমাদের এরপরে 3 নম্বর ইয়াতে যেটা দেখো a training data set of a certain number of patients information and the corresponding target variable has flu হচ্ছে আমার টার্গেট ভেরিয়েবল
টার্গেট ভেরিয়েবল মানে কি, যেটা আমি বের করতে চাচ্ছি, মানে কাইন্ড অফ কোয়েরি ভেরিয়েবল। আর গিভেন ভ্যালু, কনভার্ট দ্য ডেটা সেট ইনটু ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখানে তোমাদের এটা মানে হেল্প করার জন্য বলে দেওয়া আছে, convert the dataset into a frequency table, create a likelihood table, and calculate the posterior probability. Can the doctor determine the status of the field has flu of a patient having chills, fever, strong headache, and without running nose? তার মানে কি, এই যে সিচুয়েশনগুলো এগুলো হচ্ছে তোমার কি গিভেন না, এভিডেন্স ভেরিয়েবল, যেটা একটু আগে আমরা ওয়েদারের জন্য করে আসলাম, সেম একইভাবে যাবে। আমি বুঝাতে বললাম, তুমি এখানে এভিডেন্স ভেরিয়েবল হচ্ছে ফ্লু আছে কি নাই, ঠিক আছে? তো আমরা হ্যাজ ফ্লুটাকে দেখো নো আর ইয়েস দিয়ে এখানে রিপ্রেজেন্ট করতেছি। তো যদি টার্গেট ভেরিয়েবল হয় হ্যাজ ফ্লু অথবা এভিডেন্স ভেরিয়েবল হয় হ্যাজ ফ্লু, এবং সিচুয়েশন হচ্ছে এটা যে তোমার পেশেন্টের কি কি আছে, তার তার চিলিং সিচুয়েশন আছে, তার ফিভার আছে, স্ট্রং হেডেক আছে, এবং তার রানি নোজ আছে, সরি রানিং নোজ নাই, তাহলে এই সিচুয়েশনটাকে আমরা নেম ওয়াইজ দিয়ে ক্লাসিফাই করতে পারি কিনা। এটা একই, তোমার এই চারটা সিচুয়েশনের জন্য বের করতে হবে, ফ্রিকোয়েন্সি টেবিল, লাইকলিহুড টেবিল ক্যালকুলেট করতে হবে, একই প্রসেস। এটাও সেম। এটা হচ্ছে আমরা কি বের করব, ডিটারমাইন দ্য জেন্ডার। Determine the gender of a person having height 6 feet, weight এত, ফুট সাইজ এত। হ্যাঁ, যে একজন পার্সনের কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে, যে তার হাইট হচ্ছে 6 ফিট, ওয়েট এত, এবং তার পায়ের সাইজ 8 ইঞ্চ। এখন তাকে আমরা ক্লাসিফাই করবো যে ওয়েদার সে মেল অর ফিমেল, তার জেন্ডারটাকে প্রেডিক্ট করবো। তো একইভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। হ্যাঁ, এগুলো মাল্টিপল দেওয়া, তো মাল্টিপল এভিডেন্স ভেরিয়েবল। আশা করি তোমরা একটা পারবা না? জি ম্যাম। আমি 1 মিনিটের জন্য একটু আসতেছি, মার্কআপ মডেলটা শুরু করবো এখন।
আচ্ছা, আমাদের আজকে ডিসকাশনের সেকেন্ড মডেল বা অ্যালগরিদম হচ্ছে মার্কভ মডেল। মার্কভ মডেল আসলে কি করে, এটা হচ্ছে তোমার কাইন্ড অফ তোমরা যে প্রবাবিলিটি থিওরি যখন পড়ছো, চেইন মডেল ছিল, চেইন রুল আমরা বলি, তো ওইটার একটা সিম্পলিফাইড ভার্সন। চেইন রুলে যেটা হয়, ধরো এখন যে ইভেন্টটা ঘটতেছে, এই ইভেন্টটা তার প্রিভিয়াসলি যত ইভেন্ট ঘটে গেছে তার ভ্যালুর উপরে ডিপেন্ড করতো। এটা হচ্ছে তোমার চেইন চেইন মডেলে, চেইন রুলে। কিন্তু মার্কভ মডেল ওটাকে সিম্পলিফাই করে নিয়ে আসছে কি, তোমার শুধুমাত্র তার প্রিভিয়াস স্টেটের উপর ডিপেন্ড করে। তো এখানে যে তোমরা অ্যানিমেটেড মানে কার্টুনটা দেখতে পাচ্ছ, এটা আসলে কি করতেছে, মার্কভ মডেল আসলে মেইনলি রিপ্রেজেন্ট করে তোমার স্টেট চেঞ্জ ওভার দ্য টাইম। ঠিক আছে, সময়ের উপর ভিত্তি করে যে তোমার স্টেটের যে পরিবর্তন হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে মার্কভ মডেল। হাউএভার মার্কভ মডেলের বেনিফিট হচ্ছে, আমি পার্টিকুলার একটা স্টেটের ভ্যালু বের করব, সেটার জন্য আমার প্রিভিয়াসলি সব স্টেটের ভ্যালু দরকার নেই। লাইক আমি x4 মানে আমার স্টেট 4 দেখা গেল, এটার ভ্যালু বের করব, এটার জন্য আমার শুধুমাত্র x3 এর ভ্যালু হাতে থাকলেই হবে, বাকিগুলো লাগবে না। কিন্তু চেইন মডেলে বাকি সবগুলাই আমাদের লাগতো। আচ্ছা, তোমরা তো জানো, আমি প্রথম দিকে বলছিলাম যে আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার যে আছে ওদের এটা ফলো করি। এখন মার্কভ মডেলের সাথে আমাদের কিছু ভেরিয়েবলের সম্পর্ক আছে, মানে কিছু কনসেপ্টের কি বলা যায়, কিছু কনসেপ্ট দরকার আছে যেটা আমাদের ক্যালকুলেশনের কাজে লাগবে। তার মধ্যে হচ্ছে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, ভেরিয়েবলের ইন্ডিপেন্ডেন্সি। Two variables are independent in a joint distribution if probability, দেখো যে একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশনের দুইটা ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হবে যদি তাদের জয়েন্ট ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি এবং তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির মাল্টিপ্লিকেশন যদি সেম হয়। বুঝতেছো? তার মানে প্রবাবিলিটি অফ এক্স কমা ওয়াই, তার মানে দুইটার জয়েন্ট ডিস্ট্রিবিউশন, এটার প্রত্যেকটা আলাদা আলাদা যে প্রবাবিলিটি, সে দুটাকে যদি মাল্টিপ্লাই করার পরে এইটার ভ্যালু এবং এই পাশের ভ্যালু দুটো সেম হয়, তাহলে আমরা বলবো কি তারা জয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট। সো এটা হচ্ছে পরেরটা যেটা, এটা যে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি ফর অল দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই। হ্যাঁ, এটা তোমরা জানো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এটারই একটা অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন। আর সিম্বলিক্যালি যদি আমরা বলি এক্স এন্ড ওয়াই হচ্ছে জয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে আমরা এই সাইনটা, এই সিম্বলটা ইউজ করি। এটাকে যে কি সিম্বল বলে, মানে এরকম রিপ্রেজেন্টেশন, এক্স এরকম একটা সাইন আমরা ইউজ করি। এটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে আমাদের জয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট। তো জেনারেলি আসলে ডিপেন্ডেন্টই হয়। হ্যাঁ, আমাদের ভেরিয়েবলগুলো একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্টই থাকে। সো এখানে আমরা একটা দেখতেছি যে এটা স্যাটিসফাই করে কিনা, হ্যাঁ, যে ইন্ডিপেন্ডেন্ট ইয়েটাকে স্যাটিসফাই করে কিনা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটি অফ টেম্পারেচার অ্যান্ড ওয়েদার, টেম্পারেচার অ্যান্ড ওয়েদারের জয়েন্ট ডিস্ট্রিবিউশনের একটা টেবিল আছে। ঠিক আছে, যেন হট, সানি, হট অ্যান্ড রেইন, কোল্ড অ্যান্ড সান, কোল্ড অ্যান্ড রেইন, এগুলো একটা টেবিল দেওয়া আছে আমাদের প্রবাবিলিটি টেবিল। অথবা এটাকে আমরা কি বলি, ট্রানজিশন টেবিলও বলা যায়, প্রবাবিলিটি ট্রানজিশন টেবিল। আর আলাদা করে দেয়া আছে যে টেম্পারেচারের একটা প্রবাবিলিটি টেবিল দেয়া আছে এবং তোমার ওয়েদারের একটা টেবিল দেয়া আছে। এখন আমরা যদি এই এটাকে প্রুফ করতে পারি যে দুইটা সমান হয়, তাহলে আমরা বলবো তারা জয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখন বের করতেছি কি প্রবাবিলিটি অফ P2, দেখো টেম্পারেচার ওয়েদার, আর এই পাশে আছে আমরা টেম্পারেচার অ্যান্ড ওয়েদারের আলাদা আলাদা যেটা ছিল সেটাকে মাল্টিপ্লাই করতেছি। তার মানে হটের সাথে সান, তার মানে এটা হচ্ছে 0.5 এর সাথে 0.6, 0.5 এর সাথে 0.6 গুণ করলে আমার 0.3 আসতেছে। আর এই পাশে আমার 0.5 এর সাথে 0.4, তার মানে হট অ্যান্ড রেইন, প্রত্যেকটা কম্বিনেশন। হ্যাঁ, হট অ্যান্ড রেইন করলে আমার কি আসতেছে 0.2, 0.5 and 0.4 হচ্ছে আমার 0.2। পরেরটা আসি কোল্ড, কোল্ডের সাথে আমার সান যাবে, কোল্ডের সাথে আমার রেইন যাবে, তাহলে 0.5, 0.6 আর 0.5, 0.4 করে আমার আসতেছে কি এটা। এখন দেখো এই যে যেটা ছিল আমার, মানে আমার আগে যেটা দেয়া ছিল যে তোমার টেম্পারেচার অ্যান্ড ওয়েদারের যে জয়েন্ট ডিস্ট্রিবিউশন জেনারেলি যেটা দেয়া ছিল,
সেইটা ডাটা এবং তুমি যেটা এখন মাল্টিপ্লাই করে তৈরি করলা সেটার ডাটা কি সেম আসছে? না ম্যাম। সো তাহলে আমরা কিন্তু এটা বলতে পারবো না যে তারা জয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট। আসলে কিন্তু দেখো টেম্পারেচার ওয়েদার ক্লোজলি ডিপেন্ডেন্ট, এটা কিন্তু কখনোই তারা ইন্ডিপেন্ডেন্ট না। বুঝা গেল কি? জি ম্যাম। সবাই শুনছো আমার কথা? তো এরকম আমাদের সামনে লাগবে, হ্যাঁ, যে জয়েন্টলি ইন্ডিপেন্ডেন্টের যে এক্সাম্পলটা আমরা এখানে বললাম, সামনে সিচুয়েশন আসবে যেগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে, অ্যানালাইজ করতে হবে। আসলে এক্ষেত্রে আমরা টেম্পারেচার আর ওয়েদারকে আমরা বলবো না তারা জয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট, তারা অবশ্যই ডিপেন্ডেন্ট। মানে এটা আমার রং প্রুফ হয়েছে না, যেটা আসলে আমার এখানে এটা কাজ করে নেই, কই গেল? তার মানে আমি এটা লিখতে পারি, আরে এটা লিখতে পারি নট ইকুয়াল। সো আমি এটা লিখতে পারবো না যে ক্ষেত্রে আমার টেম্পারেচার অ্যান্ড ওয়েদার হচ্ছে কি জয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট, এই কথাটা আমি লিখতে পারবো না, এটা আমার এখানে কাজ করবে না কিন্তু, হ্যাঁ, এটা হোল্ড করেনি। সেরকম আমাদের বিভিন্ন সিচুয়েশন আছে, যেমন তোমার ধরো কয়েন ফ্লিপ, হ্যাঁ, কয়েন ফ্লিপ এটা যদি তোমার মানে মেনি টাইমস করা হয়, ফর এক্সাম্পল এখানে যদি ফানি ইয়া করে অক্টোপাসের হ্যান্ডকে ধরা হয়েছে, যে অনেক বেশি সংখ্যকবার তোমার এটাকে ফ্লিপ করা হলো, তো যতবারই ফ্লিপ করা হোক না কেন তার কিন্তু হেড অ্যান্ড টেল আসার প্রবাবিলিটি কিন্তু সেম, কিন্তু আমার ইয়াগুলো হবে মাল্টিপল, মানে প্রবাবিলিটি ট্রানজিশন টেবিলগুলো হবে মাল্টিপল। বা এই ধরনের সিচুয়েশন গুলোকে, যে হিউজ নাম্বার অফ অকারেন্স গুলাকে আমরা কি করতে পারি, মার্কআপ মডেল দিয়ে খুব সহজে একটা ট্রানজিশন টেবিলে নিয়ে আসতে পারি, এটাকে সিম্পলিফাই করে। আচ্ছা, এখান থেকে অনেক সময় কোশ্চেন থাকতে পারে যে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স কি, হ্যাঁ, কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স কি এক্সাম্পল সহ ইয়া করো। সো কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স দেখো যে ফর এক্সাম্পল এখানে আমরা যে এক্সাম্পলটা যদি বলতে পারি যে কয়েন ফ্লিপ করব, কয়েন ফ্লিপ করলে আইদার তোমার কি আসবে, টেল অথবা হেড আসবে, তাই না? টেল অথবা হেড আসবে। সো এটার সাথে আমি কয়েনটাকে ফ্লিপ করতেছি সকালে নাকি বিকেলে নাকি দুপুরে, এটা কোনো সম্পর্ক নাই। আমি যখনই করি না কেন আমার হেড অ্যান্ড টেলই আসবে। আবার আমি এটাকে ফ্রাইডে করতেছি না স্যাটারডে না সানডে, এটারও কোনো সম্পর্ক নাই, তাই না? তার মানে যে একটা ইভেন্ট ঘটার ক্ষেত্রে আরেকটা ইভেন্টের যদি কোনো ধরনের কি বলা যায়, মানে একটা ইভেন্ট ঘটার সাথে আরেকটা ইভেন্ট ঘটার যদি কোনো সম্পর্ক না থাকে, মানে ওটা যদি অকারেন্সটাকে চেঞ্জ না করে, তাহলে তারা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ এই ক্ষেত্রে আমার ডেজ বলো, আমার টাইম বলো, সেগুলো কিন্তু আমার কয়েন ফ্লিপ করার হেড আসবে না টেল আসবে তাকে কোনোভাবে এফেক্ট করতেছে না, তাই না? তার অকারেন্সটাকে কিন্তু চেঞ্জ করতেছে না। তো এরকম থাকতে পারে 2-3 নম্বরের তোমার এই ডেফিনিশন উইথ এক্সাম্পল থাকতে পারে। কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সটা বলে আসছে, এটা আবার এখানে আসছে তোমার ইয়ার জন্য, এই যে সিচুয়েশন গুলোকে অ্যানালাইজ করার জন্য। যেমন এখানে ধরো আমার এখানে যদি তোমার ভেরিয়েবল হিসেবে চিন্তা করি, তাহলে আমি এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, এটা ধরো জেড, আর কিভাবে কে কার সাথে জড়িত, ম্যাম আমব্রেলা আর রেইনিং জড়িত, এই যে এরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করবো আর কি, হ্যাঁ। কিন্তু এক্ষেত্রে হবে কি, ওই যে তোমার কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের সাইনটা চলে আসবে। হ্যাঁ বলো, কার সাথে কার সম্পর্ক আছে দেখো, ওটা চিন্তা করো, কার সাথে কার সম্পর্ক আছে, মানে কোন জিনিসটা তোমার ইয়াটাকে, কোন জিনিসটার প্রেজেন্স থাকলেও তোমার আরেকটা ইভেন্ট ঘটার ক্ষেত্রে কোনো ইয়া রাখে না। ম্যাম ট্রাফিক আর ওয়েদার এই দুটার হচ্ছে কোনো ইয়া নাই, কানেকশন নাই। দেন ট্রাফিক আর ওয়েদার কি বলো, ট্রাফিক ওয়েদারের আছে তো, সাধারণত রেইন হলে ট্রাফিক বাড়ে না,
জি ম্যাম। নাকি রেইন হলে তো ট্রাফিক বাড়ে, তাই তো দেখি আমরা রেইন হলে ট্রাফিক বাড়ে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? সাপোজ যদি এরকম লিখি, দেখো তোমরা বলো, মানে আমি যদি এটাকে এটা রাখি, আচ্ছা আচ্ছা, দেখো তো এটা ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা, আমি নিজে একটু ইয়ে আছি। ট্রাফিক ইজ জয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট অফ কি বলা যায়, আমব্রেলা গিভেন রেইন। বুঝতেছো? মানে তোমার রেইন হচ্ছে, এটা কি গিভেন এভিডেন্স ভেরিয়েবল, মানে রেইনটাকে যদি আমি এভিডেন্স ভেরিয়েবল ধরি, ঠিক আছে, তাহলে তো ট্রাফিক তো হবেই, ঠিক আছে। কিন্তু সে তার উপর, ট্রাফিকের উপর কি আমব্রেলার কোনো প্রভাব আছে? নো ম্যাম। যার জন্য দেখো আমি বলতেছি ট্রাফিক ইজ জয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট অফ আমব্রেলা, মানে এখানে ভেরিয়েবল ধরে নিচ্ছি আমি, হ্যাঁ, গিভেন কি রেইন, মানে এভিডেন্স ভেরিয়েবল তোমার দেয়া আছে রেইন হচ্ছে, সেক্ষেত্রে তোমার ট্রাফিকের সাথে আমব্রেলার কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নাই। ওকে, এরকম হতে পারে ফায়ার, স্মোক, অ্যালার্ম। তার মানে মেইন কি এখানে? অ্যালার্ম আসলে না, মেইন হচ্ছে অ্যালার্ম। তাহলে আগের মতোই তুমি কি করতে পারো, এক্স। আচ্ছা, এটা দুটাই হতে পারে, কারণ তুমি ধরো সাপোজ যেই লোকেশনে বা যে রুমে আসো সেটাতে তোমার স্মোক ডিটেক্টর থাকে অথবা ফায়ার ডিটেক্টর থাকে, হ্যাঁ, সাধারণত আমরা কি হয়, স্মোক ডিটেক্টর মানে স্মোক পাইলেই আমার অ্যালার্মটা বেজে উঠবে, তাই না? তার মানে অ্যালার্ম ইজ কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট অফ কি বলা যায়, স্মোক গিভেন ফায়ার। ঠিক আছে, ফায়ার হয়েছে, তারপর দুটাই হতে পারে। এক্ষেত্রে তুমি এখানে এই সিচুয়েশনটার জায়গায় এফও দিতে পারো ফায়ার, আবার এখানে এসও দিতে পারো, কারণ তোমার স্মোক ডিটেক্টর, ফায়ার ডিটেক্টর যে কোনো সেন্সর থাকলেই আসলে আমার অ্যালার্মটা কি হবে, বেজে উঠবে। এরকম কিছু সিচুয়েশন থাকতে পারে। এখানে যদিও তোমার খুব কি দেয়া আছে, শুধুমাত্র ভেরিয়েবল দেয়া আছে, কিন্তু এটাকে যদি একটা প্যারাগ্রাফে নিয়ে যাই, একটা সিচুয়েশন চিন্তা করি, তাহলে কিন্তু একটা কেস স্টাডির মতো হতে পারে। তো কেস স্টাডি দেখে আবার ভয় পেয়ে যাওয়ার কিছু নাই। তোমার ওখান থেকে বের করতে হবে মেইন ভেরিয়েবল কোনটা, মানে কোয়েরি ভেরিয়েবল কোনটা, এবং আমার এভিডেন্স ভেরিয়েবল কোনটা, এবং আমার কোনটার সাথে তার ডিপেন্ডেন্সি নাই। হ্যাঁ, কোয়েরি ভেরিয়েবলটা আসলে স্ট্রং, সরি এভিডেন্স ভেরিয়েবলটা আসলে স্ট্রং। এভিডেন্স যেটা দেওয়া আছে সেটা যদি আমার কোয়েরি ভেরিয়েবলটাকে সরাসরি ইফেক্ট করে, তাহলে আরেকটা থাকবে কি জয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, যে তার যেটার সাথে তার কোনো সম্পর্ক নাই, মানে অকারেন্সটাকে প্রভাব করতেছে না, আরেকটা যেটা অকারেন্সটাকে প্রভাব করতেছে না। তো কেস স্টাডি বা তোমার এরকম প্যারাগ্রাফ হিসেবে থাকলেও তোমরা এটাকে পড়ে বের করতে হবে আসলে কোন জিনিসটা এইটাকে প্রভাব ফেলতেছে না, সেটা হয়ে যাবে তোমার এই সিম্বলের পরেরটা, যেটার পরেরটা। তো যেটা বলতেছিলাম যে এখানে চেইন রুলের ইয়াটা আছে, এটাকে আমরা মার্কআপ মডেল দিয়ে সিম্পলিফাই করে ফেলছি। এটা অ্যাপ্লিকেশন অনেক, হ্যাঁ, মার্কআপ মডেল অনেক ধরনের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, বিশেষ করে তোমার প্রেডিকশনের ক্ষেত্রে। তো মার্কআপ মডেলের ডেফিনেশন তোমরা বিভিন্নভাবে অন্য জায়গায় অনেকভাবে পাবা। এখানে আমার যেটা আছে স্টোকাস্টিক মার্কআপ মডেল হচ্ছে একটা স্টোকাস্টিক মডেল হুইচ ইজ ইউজড টু মডেল এ র্যান্ডমলি চেঞ্জিং সিস্টেম। ঠিক আছে, একটা সিস্টেমের ওভার দ্য টাইম যে চেঞ্জ হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে মার্কআপ মডেল। সো এক্ষেত্রে ইট ইজ assumed that the future states depend only on the current state, not on the events that occurred previously.
বললাম না যে ও শুধুমাত্র কারেন্ট স্টেটের উপর বেস করে কাজ করতে পারে। যেমন ফর এক্সাম্পল ওয়েদার ফরকাস্টিং এর কথা চিন্তা করো, আজকে ডাটা দিয়ে আগামী 15 দিন 20 দিন 1 মাসের কি ওয়েদার ফরকাস্টিং করা যাবে ইউজিং দ্য মার্কভ মডেল আজকের ডাটা দিয়ে। তার মানে এখানে দেখো যে আমরা কি করতেছি, এক্স এর সিস্টেমটা আমার সিস্টেমটা টি টাইমে কি পরিবর্তন হবে সেটা আমি বের করতেছি শুধুমাত্র কি দিয়ে, তার আগের দিনের ডাটা দিয়ে। তার মানে T-1তম সময়ে আমার যেই ডাটাটা ছিল সেই ডাটাগুলো ইউজ করেই আমি কি করতে পারবো, টি-তম পজিশনের ভ্যালু বের করতে পারবো। আবার তোমার T+1তম, তারপরে T+2, এভাবে করে আমরা প্রত্যেকটা কি আনটিল আমার রিকোয়ারমেন্ট করতে পারবো। বুঝা গেছে? তো সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মার্কভ মডেলে কাজ করতে গেলে আমাদের দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটিস, তার মানে তোমার একটা প্রবাবিলিটি টেবিল দেওয়া থাকবে। আর হচ্ছে তোমার এখানে আরেকটা কনসেপ্ট আছে স্টেশনারি অ্যাজাম্পশন। স্টেশনারি অ্যাজাম্পশনটা কি, এটা তোমার অনেক সব পরীক্ষা প্রশ্ন থাকে, হ্যাঁ, যে তোমার মার্কভ মডেলের প্যারামিটারস। স্টেশনারি অ্যাজাম্পশন হচ্ছে তোমার সিম্পল ভাষায় হচ্ছে যে একটা, এই যে আমরা প্রবাবিলিটি বের করতেছি টি সময়, T+1তম সময়ে, T+2তম সময়ে, এভাবে করে করে 30 দিন পর পর্যন্ত বা 30 দিন পর্যন্ত যে ডাটাগুলো বের করতেছি, সেগুলার দেখা গেল একটা সার্টেন টাইমের পরে গিয়ে তোমার সেম থাকে, প্রবাবিলিটির ভ্যালু আর চেঞ্জ হয় না, হ্যাঁ, একই থাকতেছে। যেমন 100তম সিচুয়েশনে তুমি যে ভ্যালুটা পাইছো, ফর এক্সাম্পল 100তম সিচুয়েশনে তোমার ভ্যালু আসছে 0.75, তুমি 105তম সিচুয়েশনেও আসলে 0.75 পাচ্ছ, মানে খুব বেশি আর চেঞ্জ হচ্ছে না, মানে ওই একটাই থেকে যাচ্ছে। এটা হচ্ছে স্টেশনারি অ্যাজাম্পশন। প্রবাবিলিটিটা একটা সার্টেন সময়ের পরে গিয়ে মানে হয়ে যায়, সেম থাকে। তাহলে এখান থেকে কি দেখলাম, মার্কভ মডেল কি, মার্কভ মডেল আসলে কি রিপ্রেজেন্ট করে, আর এটা হচ্ছে এই যে স্টেট রিপ্রেজেন্টেশনের গ্রাফিক্যাল ডায়াগ্রামটা, আর মার্কভ মডেলের জন্য রিকোয়ারমেন্ট গুলো কি, এটা হচ্ছে তোমার ট্রানজিশন প্রবাবিলিটিস, আর হচ্ছে স্টেশনারি অ্যাজাম্পশন। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন থাকতে পারে। আর ম্যাথ তো থাকেই কম বেশি, যেমন কি বললাম একটু আগে যে আমরা মার্কভ মডেল দিয়ে ওয়েদার ফরকাস্টিং করতে পারবো, আজকের ডাটা দিয়ে আগামী 30 দিনের ডাটা বের করে ফেলতে পারবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেট বা ওয়েদার আমার দুটো সিচুয়েশন আছে, একটা হচ্ছে সানি, একটা হচ্ছে রেইনি। তো সেক্ষেত্রে আমরা এখানে যে কম্বিনেশন হতে পারে, অল পসিবল কম্বিনেশন, তার একটা টেবিল দেওয়া আছে যেটাকে আমরা বলতেছি সিপিটি হচ্ছে তোমার কিউমুলেটিভ প্রবাবিলিটি টেবিল মনে হয়, হ্যাঁ, কিউমুলেটিভ প্রবাবিলিটি টেবিল। এটা দেওয়া আছে আমার যেই দুটা, তো 2 2 4 ধরনের কম্বিনেশনের ডাটা দেওয়া আছে। তো যেটাই থাকুক না কেন, দেখো যে এখানে তোমার সান থেকে রেইন, এটার সাম করলে, এটা যোগ করলে অবশ্যই তোমার 1 হবে। আবার রেন থেকে সান, এটা তোমার যোগ করলে 1 হবে। ঠিক আছে, এটা যেন কখনো এক্সিড না করে। আর আমরা কিন্তু প্রবাবিলিটি হচ্ছে শুরুতে ব্যাকগ্রাউন্ডে বলে আসছি, আমরা কিন্তু আনসার্টেন সিচুয়েশনের জন্য সবচেয়ে সুইটেবল মেথড হচ্ছে প্রবাবিলিটি থিওরি। তো আমরা প্রবাবিলিটি থিওরির মধ্যেই আছি, বাট দুইটা মডেল আলোচনা করতেছি, মার্কভ মডেল আর নিম বাইস। এজন্য কখনোই তোমার ওই সেম ভেরিয়েবলের ম্যাক্সিমাম প্রবাবিলিটি, মানে সেম ভেরিয়েবলের আন্ডারে যত কম্বিনেশন আছে তাদের সাম কখনো 1 কে এক্সিড করবে না। আমার বসে থাকতে কষ্ট হচ্ছে, আবার বলি, সেম ভেরিয়েবলের আন্ডারে যত ধরনের কম্বিনেশন হতে পারে, হ্যাঁ, তার সামটা কখনো 1 এর বেশি হবে না। যেমন সানের আন্ডারে, হ্যাঁ, আবার রেইনের আন্ডারে। আচ্ছা, এখন এই যে সিপিটি যেটা বললাম, কিউমুলেটিভ প্রবাবিলিটি টেবিল, এটাকে আমরা করতে পারি, আরো অন্যান্য ওয়েতেও রিপ্রেজেন্ট করতে পারি, যেটা তোমরা অলরেডি জানো, হ্যাঁ। এটা হচ্ছে তোমার এই স্টেট ট্রানজিশন ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়।
এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যে তোমার রেন থেকে সান, আবার হচ্ছে রেন থেকে রেইন, আবার এটা হচ্ছে সান থেকে সান, সান থেকে রেন। জাস্ট তোমার এই যে ফ্লোটাকে বোঝায় দেওয়া যে কোন স্টেট থেকে কোথায় গেলে তার প্রবাবিলিটি কত। আবার এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তো যে কোনো ভাবে রিপ্রেজেন্ট করা যায়। হ্যাঁ, তোমার এই স্টেট ট্রানজিশন কি বলে, মানে আমার যে স্টেটের ট্রানজিশন গুলো হচ্ছে সেটা আমরা এইভাবে টেবিল করেও লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, যে কোনো ভাবে। মানে আমি যদি এই টেবিলটা না দিয়ে এই ফিগারটা তোমাদের দিয়ে দিই, হ্যাঁ, এজ এ ট্রানজিশন কি বলা যায় ডায়াগ্রাম, তাহলে এখান থেকে তোমার ট্রানজিশন টেবিলটা তুমি বানিয়ে নিতে পারো ক্যালকুলেশন সুবিধার্থে। যদি তোমার এখানে ভুল হয় তাহলে এখান থেকে তুমি টেবিল বানিয়ে নিতে পারো, তারপর ক্যালকুলেশন করতে পারো। এখানে একটা ম্যাথ এক্সাম্পল আমরা দেখতেছি, খুব সিম্পল ভাবে দেওয়া আছে, মানে যে হাইয়েস্ট প্রবাবিলিটি নিয়ে বসে আছে। ফর এক্সাম্পল ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন অফ সান, হ্যাঁ, মানে সানি ওয়েদার ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন আমার দেওয়া আছে 1 and which is maximum। তাহলে আমার দেখো সানের যদি 1 হয় তাহলে রেইনের কত হবে ইনিশিয়াল? সানের যদি 1 হয় তাহলে রেইনের আসলে কি 0 না? বুঝতেছো? এখন আমরা বলতেছি what is the probability distribution after one step or one day, এটা আমরা বের করব। আমরা বলতেছি what is the probability, এটা হচ্ছে কোশ্চেনটা আর কি, হ্যাঁ, যে আমরা probability distribution বের করব কি after one step in this case one step হচ্ছে 1 day। এখন 1 day হতে পারে, 2 days হতে পারে, 3 days হতে পারে। তো পরীক্ষায় আসলে 3 days এর বেশি থাকার কথা না, কারণ ক্যালকুলেশন তো অনেক সময় লাগবে। কিন্তু প্রসেসটা বুঝলে আমি 3 days কেন, 15 দিন 20 দিন যে কোনো দিনের জন্য তুমি ক্যালকুলেট করতে পারবে। তাহলে এখন আমরা কি করব দেখো, এই সিচুয়েশনের জন্য আমার যেটা ক্যালকুলেশন করতে হবে, যেহেতু আমার ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন সানি কি হয়ে আছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি নিয়ে বসে আছে 1, তার মানে আমার রেঞ্জের জন্য আসলে বেসিক্যালি 0। তো আমরা এখন x2 মানে স্টেট যদি হয় x1, মানে স্টেটগুলোকে তোমরা যে কোনো ভাবে রিপ্রেজেন্ট করতে পারো, আই মিন x1 x2 x3 অথবা a1 a2 a3 এরকম করে an, যে কোনো সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা প্রথম দিনের ডাটা যেটা সেটাকে সাপোজ x1 ধরলাম, মানে যেটা গিভেন, হ্যাঁ, যেটা আমার গিভেন আছে এটাকে আমি x1 ধরছি, সাপোজ x1। তো আমি এটা কি করব, আফটার কি বলতেছে দেখো, আফটার 1 day অথবা 1 step, তাহলে আমার পরের দিন, তাহলে এটাকে আমি ভেরিয়েবল ধরতেছি কি x2, তার মানে স্টেট ধরতেছি x2। এখন x2 আমার কি বের করতেছি, সানের জন্য বের করতেছি, হ্যাঁ, সানের জন্য বের করতেছি। তাহলে প্রবাবিলিটি অফ x2 ইকুয়াল সান গিভেন x1 হচ্ছে সান, কারণ আমরা জানি মার্কআপ মডেল কি হয়, শুধুমাত্র তার আগের দিনের ডাটা দিয়ে ক্যালকুলেট করা যায়, কিন্তু এখানে আমার কম্বিনেশন পুরোটাই আনতে হবে, মানে সানের জন্য আনতে হবে সান থেকে সান এবং সান থেকে রেইন। তাহলে আমার দেখো প্রবাবিলিটি অফ x2 ইকুয়াল সান, মানে পরের দিন সানি হওয়ার প্রবাবিলিটি কত, সেটা আমার কি আছে গিভেন x1 ইকুয়াল সান, মানে আজকেও সানি, ইন মাল্টিপ্লাই উইথ কি প্রবাবিলিটি অফ x1 ইকুয়াল সান, প্লাস আমার এভিডেন্স ভেরিয়েবল রেইনের জন্য কাজ করতে হবে, মানে একবার এভিডেন্স ভেরিয়েবল সানের জন্য, আরেকবার হচ্ছে এভিডেন্স ভেরিয়েবল রেইনের জন্য কাজ করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ x2 ইকুয়াল সানি গিভেন today is rain multiply with probability of x1 equal rain, ঠিক আছে? এখন এখানে জাস্ট আমরা ভ্যালুটা বসাই দিই। দেখো এটা আমার probability of x2 equal sun given x1 equal sun, তার মানে আজকে সানি আগামীকাল সান হবে। তাহলে এটা কোনটা হবে, আজকে সানি আগামীকাল সানি হবে, তার মানে এটা সান থেকে সান, রাইট, which is 0.9, দেখো 0.9 বসছে। তারপরে ইনটু তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে কি প্রবাবিলিটি অফ বিং সান, তার প্রবাবিলিটি অফ বিং সান কত ছিল, এই যে গিভেন 1 না,
বুঝতেছো? জি ম্যাম। তাহলে এটা 1টা গুণ হয়ে গেল। এখন পরের প্যাটার্নের জন্য আসো যে আমার গিভেন হচ্ছে রেইন, তার মানে আগামীকাল সানি হবে। আজকে রেইন আছে, আগামীকাল সানি হওয়ার প্রবাবিলিটি, তার মানে রেইন থেকে সান। রেইন থেকে সান কোনটা? রেইন থেকে সান হচ্ছে আমার 0.3 আসছে। জি ম্যাম। ইনটু দেখো প্রবাবিলিটি অফ রেইন, টুডে ইজ রেইন কত হবে? কারণ আমরা জানি হচ্ছে মানে আজকে সানি, টুডে x1 হচ্ছে আমার সানি, এটা হচ্ছে 1, তাহলে আমার টুডে রেইন হওয়ার প্রবাবিলিটি কত? এটা হচ্ছে আমার সানি, হ্যাঁ। আর টুডে রেইন হওয়ার প্রবাবিলিটি আমরা কিভাবে বের করি? সাধারণত 1 মাইনাস কি x1 না, তাহলে মানে 1 মাইনাস x1 মানে কি 0। দেখো এখানে 0 বসছে, বুঝতেছো? জি ম্যাম। তাহলে এটা আমার মাত্র কি গেল, একদিনে ডাটা গেল না। এরপর যদি আমার বলে যে আফটার 2 days, তাহলে আমরা এখানে কি বের করব? প্রবাবিলিটি অফ x3 ইকুয়াল সাপোজ বিং সান, ঠিক আছে? তাহলে আমি এখানে আগের মতোই ফর্মুলা বসাই দেব। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে তোমরাই বলো এখন আমাকে, বলো। x3 equals sun. x3 equals sun, good. Given x2 equals sun. Given x2 equal sun, good. Into আমি p. এটাই চাচ্ছিলাম যে এটা বুঝতে পারলে বাকি 10 দিনের জন্য বের করতে বলো, সমস্যা নাই। প্রবাবিলিটি অফ x2 equals sun, এই তো। কারণ আমরা মার্কআপ মডেলে আসছি, কখনোই আমার এই আজকের ডাটা ছাড়া আর কোনো ডাটা লাগবে না। তার মানে তুমি x3 এর জন্য বের করতেছো, শুধু x2 ডাটা হলেই হবে, কিন্তু অল কম্বিনেশন। তারপর পরেরটা কি হবে বলো? x2 equals sun. x2 equals sun, sorry, x3 হবে ম্যাম। given x2 equal rain না ম্যাম, প্রথম হচ্ছে x3 equals sun হবে। ও হ্যাঁ, x3 হবে এটা, সরি। তারপরে মাল্টিপ্লাই উইথ x2 equals sun. x2 equals sun না তো, rain। সরি ম্যাম, রেন। হ্যাঁ, rain। বুঝতে পারছো সবাই? হ্যালো, একটু লাউডলি বলো না। সবাই বুঝছো তো ফর্মুলাটা কিভাবে আগাবে? তার মানে x2 তে তুমি যা ক্যালকুলেট করে আসছো ওই ভ্যালুগুলো তোমার এখানে কাজে লাগবে এখন, হ্যাঁ। এরপরে x4 এ গেলে আবার সেটা কাজে লাগবে। এখন যদি এখানে সান না হয়ে রেইন হয়, তাহলে আমার এখানে রেইন হবে, মানে এই একটা পাল্টা যাবে, স্টেট ইনফরমেশন পাল্টা যাবে অল্টারনেটিভলি, ঠিক আছে? তো এটা যদি তোমার এদের এভাবে 2 দিন বা 3 দিনের ডাটা বের করতে দেয়, আশা করি সবারই পারবা, সমস্যা হবে না। তো এই আমাদের মোটামুটি। আর একটা হচ্ছে ওই যেটা বলতেছিলাম স্টেশনারি অ্যাজাম্পশন, যেটা হচ্ছে একটা পার্টিকুলার টাইমের পরে গিয়ে প্রবাবিলিটি চেঞ্জ হয় না। যেমন এখানে দেখো যে সাপোজ x4 এ যেটা ছিল ইনফাইনিটি, ওটাই হচ্ছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি এখানে স্টেশনারি অ্যাজাম্পশন মানে আমি ধরো x3 এর জন্য বললাম, তারপরে x4 এর জন্য বা 100 এর জন্য বললাম, 104 এর জন্য তুমি বের করতেছো 105 এর জন্য, তো 100 এর জন্য যেটা পাইছো ওটাই হচ্ছে তোমার 105 এর ভ্যালু হবে। এরকম জানি না দেবো কিনা, বাট অনেক সময় থাকে, হ্যাঁ। একটু লেজ লাগিয়ে স্টেশনারি অ্যাজাম্পশনের কনসেপ্টটা সহ ম্যাথ থাকতে পারে। তারপরে আর কি ছিল, ওইটা একটা প্রুফ। What is the probability of s at time t equal infinity? Time t equal infinity তোমার x এর প্রবাবিলিটিটা কি হবে, এটা একটা প্রুফ আছে, এটা দেখে রাখতে পারো। এটা থিওরিটিক্যালি আর কি, যে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 এরকম করে কতগুলো ইকুয়েশন আসবে, সেগুলোকে সাম করে তারপরে তোমার একটা সেম ভেরিয়েবল দিয়ে মাল্টিপ্লাই করে এগুলো থেকে ক্যালকুলেট করলে তুমি সানের জন্য একটা ভ্যালু পাবা, রেইনের জন্য একটা ভ্যালু পাবা। তারপরে সেগুলোকে যোগ করলে আমরা হাইয়েস্ট প্রবাবিলিটি পেয়ে যাব। এখান থেকে আর তেমন কিছু দেখবো না আমরা। এটা ছিল মার্কআপ মডেলের। তার মানে মার্কআপ মডেল থেকে ধরো আমার এখানে স্লাইডে যেটা আছে ওয়েদার ফরকাস্টিং না, ওয়েদার প্রেডিকশন, একদিনের ডাটা দিয়ে আগামী কয়েকদিনের ডাটা বের করা। সেম ওয়েতে তোমার কি থাকতে পারে,
ফর এক্সাম্পল আমি যদি আমাদের ইউপির কোথায় চিন্তা করি, আমাদের ইউপি ফুড কোর্টের কথা চিন্তা করি, যে ওখানে তোমরা প্রতিদিন লাঞ্চে কি পাচ্ছ, ব্রেকফাস্টে কি পাচ্ছ, আফটারনুন স্ন্যাক্সে কি পাচ্ছ, এগুলা কিছু ডাটা দিলাম। তারপর তোমাকে বললাম যে হ্যাঁ আগামী 2 দিন তোমার আমাদের ইউপি ফুড কোর্টে লাঞ্চের আইটেমটা কি হতে পারে সেটা বের কর। এটা একটা কেস স্টাডি হতে পারে। এরকম তোমার আর কি হতে পারে, যে কোনো সিচুয়েশন, যেমন আমাদের ধরো ক্লাবে ধরো দেখা গেল একজন পার্সনই বারবার তার সে যখন কি ছিল ক্লাবের, তোমাদের রোলগুলো কি থাকে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এরকম অনেক রকম থাকে তো না, আর একজন দেখা গেল বারবার প্রেসিডেন্ট হচ্ছে, তো তার কিছু ডাটা দিয়ে দিলাম যে তার নেক্সট টাইম তার প্রেসিডেন্ট হওয়ার প্রবাবিলিটি যে কি হবে। ঠিক আছে, এরকম মানে বিভিন্ন ধরনের কেস হতে পারে। সবসময় যে আমরা ওয়েদার ফরকাস্টিং এর জন্য করবো, ওয়েদার প্রেডিকশনে করবো, নট নেসেসারি। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা স্লাইড তো দেখবা, বই দেখবা, এবং সাথে অন্য রিসোর্সও দেখবা। তা আমি অ্যাটেন্ডেন্স সবারটা দিয়ে দিব না। এই যে 12:10 বেজে গেছে, তোমরা যে নামাজ আছে, তো কোনো কোয়েরিজ আছে কিনা বলো। হ্যালো, কোনো কোয়েরিজ আছে তোমাদের? সাইমন, আছো? Yes, ma'am.